আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করছি বিশ্বব্যাপী এই মহামারী বা প্যান্ডেমিক কালীন সময়ে তোমরা যথেষ্ট এবং বেশ ভালো আছো, সুরক্ষিত আছো। এই মুহূর্তে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং এটা রুটিন অনুযায়ী এই ক্লাসটি নেওয়ার নির্ধারিত শিডিউল রয়েছে। তোমরা একে একে আমার লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে থাকো এবং তোমাদের মধ্যে যে কোনো একজন একটু কমেন্টস করে আমাকে জানাও যে আমার শব্দ, মানে আমি যে কথা বলছি, যে লেকচার দিচ্ছি, এই লেকচারের শব্দ তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভিডিওর রেজুলেশনটা ঠিক আছে কিনা। যে কোনো একজন একটু কমেন্টস করলেই আমি জানতে পারবো, তাহলেই আমি আজকে আমার পরিকল্পিত যে ক্লাসটি, সেই ক্লাসটি আমি ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার স্যার। শব্দ শোনা যাচ্ছে কিনা? শব্দ? আচ্ছা, যাই হোক, আমি আশা করছি যে সব কিছুই ওকে আছে। তোমরা একে একে আমার এই লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে থাকো। আমি পাঠদান শুরু করছি। আজকের পাঠদানের বিষয় হচ্ছে বাংলা বানানের নিয়ম। এই বাংলা বানানের নিয়মের মধ্যে তোমরা যদি সিলেবাসটা যদি কেউ ভালো করি, তোমরা যদি ভালো করে যদি সিলেবাসটা দেখে থাকো, তাহলে দেখবে যে আমি বাংলা বানানের নিয়মের মধ্যে ক এবং খ দিয়ে দুটো আইটেম আমি দিয়েছি। ক এর মধ্যে আছে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত প্রমিত বাংলা বানানের নিয়ম, আর ক্ষয়ে দেওয়া আছে নত্য ও সত্যবিধান। তাহলে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত প্রমিত বাংলা বানানের নিয়মটাই মূলত আমি আজকে আলোচনা করব, আর খটা আমি আজকে আলোচনা করব না। তবে প্রাসঙ্গিক ক্রমে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত প্রমিত বাংলা বানানের নিয়ম যখন আমি পড়াবো, তখন নত্য এবং সত্য বিধানের কিছু নিয়ম কানুন এর মধ্যেও চলে আসবে। কিন্তু আসলেও আমি নত্য এবং সত্য বিধান আলাদাভাবে একটি ক্লাস নেব, মানে পুনরাবৃত্তি হওয়ার সত্ত্বেও আমি আলাদাভাবে নত্য এবং সত্য বিধানের উপরে একটি ক্লাস ইনশাল্লাহ ভবিষ্যতে নেব। আজকে শুধু আমি আমাদের জাতীয় মননের প্রতীক, হ্যাঁ, বাঙালি জাতির মননের প্রতীক বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি যে বানানের নিয়ম প্রবর্তন করেছেন, প্রমিত বাংলা বানানের নিয়ম, সেই নিয়মগুলো নিয়েই মূলত আমি আজকে আলোচনা করব। তবে এর আগে যাওয়ার আগে আমি নিয়মগুলোকে বেশ ভালো করে দেখেছি। শুধু নিয়মগুলো যদি আমি বলে যাই, তাহলে আসলে তোমরা খুব একটা বেশি কিছু বুঝতে পারবে না, ধরতে পারবে না, এবং এটার মানে অন্তর্নিহিত যে তাৎপর্য, যে নিয়ম, যে রহস্য ব্যাকরণ, সেটা কিন্তু বুঝতে একটু কঠিন হবে। সেই জন্য আমি একটু আগে থেকে তোমাদেরকে ধ্বনিতত্ত্ব সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এই ধ্বনিতত্ত্বের ধারণাটা কিন্তু আমাদের এই বানানের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে আমার এই ধ্বনিতত্ত্বের আলোচনাটা তোমরা একটু ভালো করে শুনবে। তোমরা একে একে আমার লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে থাকো। আশা করছি তোমাদের কাছে ব্যাকরণের ক্লাসটি একেবারেই খারাপ লাগবে না, ইনশাল্লাহ ভালো লাগবে। তোমরা ধৈর্য ধরে থাকো। আমি প্রথমেই ধ্বনি নিয়ে কথা বলতে চাই। ধ্বনির ইংরেজি হচ্ছে সাউন্ড। এই সাউন্ডটা কি? আমি যে কথা বলছি, তোমরা দেখতে পাচ্ছ লাইভ স্ট্রিমিংয়ে এই যে কথা বলছি আমি, এটা কি আমার এমনি এমনি কথা বলা হচ্ছে?
এখানে অনেক মেকানিজম রয়েছে, অনেক বাকযন্ত্র রয়েছে। বাকযন্ত্র কি? বাকযন্ত্র ধরো যে আমি বলছি এই যে আমার নাক, এটা একটা বাকযন্ত্র। এই যে আমার দুটো ঠোঁট, এটা একটি বাকযন্ত্র। এই যে আমার নাসারন্ধ্র, এই যে যেখানে আমি নিঃশ্বাস ফেলি, এটাও একটা বাকযন্ত্র। এই যে আমার দাঁত দেখতে পাচ্ছ তোমরা কথা বলার সময়, এটাও একটি বাকযন্ত্র। জিহ্বা দেখতে না পারলেও জিহ্বাও একটি বাকযন্ত্র, এবং আরেকটা ছোট জিহ্বা আছে আরো আমাদের গলার কাছাকাছি, সেটাকে বলে আল জিহ্বা, এটাও একটি বাকযন্ত্র। তারপরে আছে আমাদের মাড়ি, দাঁতের মাড়ি, এই মাড়িটাও একটি বাকযন্ত্র। এরপরে আছে মাড়ির পরে তালু। তালু দুই ধরনের, একটা হচ্ছে শক্ত তালু, আরেকটা হচ্ছে নরম বা কোমল তালু। এগুলি হচ্ছে এক একটি বাকযন্ত্র। এরপরে আমার ভিতরে আছে ফুসফুস, লাংস, এটাও একটি বাকযন্ত্র। এখন তোমরা চিন্তা করে দেখো যে এই যে আমি কথা বলছি, এই কথা বলার জন্য আমাকে অনেকগুলো বাকযন্ত্র ব্যবহার করে এই ধ্বনির সাহায্যে, হ্যাঁ, ধ্বনি উৎপাদন করে আমি শব্দ তৈরি করছি। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। বাকযন্ত্রটা কি? এটাকে আমি বাক প্রত্যঙ্গ বলতে পারি। বাক মানে কথা আর কি, কথা বলার যে বিভিন্ন প্রত্যঙ্গ। আমি যে একটা বর্ণনা দিয়েছিলাম, আমার নাক, তারপরে তোমার এই ঠোঁট, তারপরে দাঁত, এরপরে শক্ত তালু, নরম তালু, মাড়ি, চোয়াল, এই যে ইত্যাদি আমি বলেছিলাম, এগুলাকে আমরা বাক প্রত্যঙ্গ বলতে পারি। আসলে বাক প্রত্যঙ্গ আর বাক যন্ত্র এ প্রায় একই, সমার্থক। পরিষ্কার কথা হলো যে দুটো জিনিসই সমার্থক, একই জিনিসের দুইটা নাম। এই বাক প্রত্যঙ্গ অর্থাৎ আমি যেগুলা বললাম যে আমার এই যে কণ্ঠনালী, ভোকাল, এ কণ্ঠনালী, এই কণ্ঠনালীও একটি বাকযন্ত্র। তো কাজেই তোমার বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর মানে মুখের ভেতর। আমি যদি হা করি তাহলে তুমি ভেতরটা দেখতে পাবে, কিন্তু আমি হা করব না। বিবর মানে গর্ত। মুখবিবর মানে মুখের ভিতরে যেই গর্তটা আছে বা যে ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে মুখবিবর। এরপরে জিহ্বা, আল জিহ্বা, কোমল তালু মানে নরম তালু। কোমল তালু মানে কি? নরম তালু। এরপর আছে শক্ত তালু। এরপর আছে দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে এই মানে আমার যে বাক প্রত্যঙ্গগুলো, যেগুলোর সাথে আমি কথা বলছি, এগুলোর সাহায্যে আমি যে আওয়াজটা করছি, এই আওয়াজকে বলে ধ্বনি বা সাউন্ড। এই আওয়াজকে বলে ধ্বনি বা সাউন্ড। তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ, ধ্বনি শুনতে পাচ্ছ, আর কিছু না। তাহলে এই যে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গগুলোর সাহায্যে আমি যেই সাউন্ডটা করছি, মানে যে আওয়াজটা আমি বের করছি, এই আওয়াজটাই হলো ধ্বনি, বা ইংরেজিতে বলে সাউন্ড। এই সাউন্ড বা ধ্বনি যেটাই বলো। আচ্ছা, এখন এই যে ধ্বনি তো আমরা বুঝলাম। অর্থাৎ সরাসরি যদি আমি সংক্ষেপে যদি তুমি সারা জীবন মনে রাখতে চাও, তাহলে আমি এভাবে বলতে পারি যে আমাদের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজ, এটা হলো ধ্বনি। উচ্চারিত আওয়াজ, এটা হলো ধ্বনি। তাহলে বর্ণটা কি? বর্ণটা আবার কি? বর্ণটা হচ্ছে যে দেখো আমি যেই ধ্বনি উৎপাদন করছি, ধ্বনি উৎপন্ন করছি, আমরা ধ্বনির সাউন্ড শুনছো। এই ধ্বনি বা সাউন্ডের জন্য, প্রত্যেকটি এককের জন্য পৃথিবীর প্রত্যেক ভাষায়, হ্যাঁ, কিছু প্রতীক বা চিহ্ন, আমরা যেটাকে সাংকেতিক চিহ্ন বলতে পারি, সংকেত আর কি, অর্থাৎ প্রতীক, সংকেত, চিহ্ন ইত্যাদি ব্যবহার করি। অর্থাৎ যেমন ধরো আমি যদি আমাদের বাংলা ভাষার একটা ধ্বনি বলি, স্বরে অ, এটা তুমি কানে শুনেছ, কিন্তু এটার প্রতীকটা কি? যখন আমি এটা বোর্ডে লিখব, তখন আর সেটাকে ধ্বনি বলা যাবে না। অর্থাৎ লিখার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি কণ্ঠধ্বনির সাহায্যে উচ্চারণ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত এটার অবস্থান বা এটার অবস্থা হচ্ছে ধ্বনি। আর যখন সেটাকে আমি কোনো প্রতীক, কোনো চিহ্ন অথবা কোনো সংকেতের সাহায্যে যখন আমি লিখে ফেলব, তখন আর ধ্বনির কোনো অস্তিত্ব নেই। তখন এটা হয়ে যাবে বর্ণ, বা ইংরেজিতে বলে লেটার। তাহলে ধ্বনি আর বর্ণ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা যদি অতি সংক্ষেপে যদি বলি, তাহলে সেটাকে আমরা এক কথা এভাবে বলতে পারি যে উচ্চারিত রূপটা হলো ধ্বনি। উচ্চারিত রূপ,
এটা হচ্ছে ইনভিজিবল, এটা কিন্তু দেখা যায় না, বাট কানে শোনা যায়। আমি আবার বলছি যে ধ্বনি যেটা সেটা হচ্ছে যে সাউন্ড, তুমি এটা দেখতে পাবে না, এটা স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইনভিজিবল, এটাকে দেখা যায় না, এটাকে স্পর্শ করা যায় না, বাট এটাকে কানে শোনা যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি উচ্চারিত রূপ, অর্থাৎ আমার কণ্ঠর সাহায্যে, কণ্ঠ থেকে নিঃসৃত যে আওয়াজ, এটা তোমার ভিজিবল নয়, এটাকে আমরা ইংরেজিতে বলি ইনভিজিবল, যেটাকে স্পর্শ করা যায় না, যেটাকে দেখা যায় না, বাট কানে শোনা যায়, এটা হলো ধ্বনি। আর বর্ণ হচ্ছে, হ্যাঁ, বর্ণকে আমি যখন বোর্ডের মধ্যে তোমার মার্কার দিয়ে লিখবো হোয়াইট বোর্ডে অথবা ব্ল্যাক বোর্ডে, যখন তোমার চক দিয়ে আমি লিখবো, তখন সেটার একটা আকৃতি দাঁড়িয়ে যায়, তখন সেটা হয়ে যাবে বর্ণ। বর্ণটা হচ্ছে লিখিত রূপ। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি বলো তো বাবারা, বলো বলো বলো। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ধ্বনি হচ্ছে কণ্ঠ নিঃসৃত উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। ব্যাস, যখন লিখে ফেলবে, তুমি যে প্রতীকের সাহায্যে লেখো, যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করিয়ে লেখো, যে মাত্র তুমি লিখে ফেলবে, দ্যাট ইজ লেটার বা বর্ণ, তখন আর ধ্বনির কোনো অস্তিত্ব নেই। তাহলে আমার কণ্ঠ নিঃসৃত যে আওয়াজ, সেটা হলো ধ্বনি বা সাউন্ড। আর সেই ধ্বনি বা সাউন্ডকে যখন আমি কোনো সংকেত, কোনো প্রতীক বা কোনো চিহ্নের সাহায্যে যখন আমি প্রকাশ করে ফেলবো, লিখে ফেলবো, তখন সেটা হয়ে যাবে বর্ণ। আমি আশা করছি যে ধ্বনি আর বর্ণের মধ্যে যে পার্থক্যটা, এটা তোমরা অতি সহজেই বুঝতে পেরেছ, এবং না পারার এখানে কোনো কারণ নাই। আমাদের যে বাংলা বর্ণমালা, এই বাংলা বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে, তোমরা জানো। আর যদি উচ্চারণের দিক থেকে যদি বলি, যে তাহলে বলবো যে 50টি ধ্বনি রয়েছে, কারণ প্রত্যেকটির আলাদা আলাদা প্রতীক আছে, এবং আমি যখন উচ্চারণ করব, উচ্চারিত রূপ, তখন সেটা হবে ধ্বনি, যখন লিখে ফেলবো তখন সেটা হবে বর্ণ। তাহলে আমাদের বাংলা বর্ণমালায় 50টি অসংযুক্ত অর্থাৎ সরল বর্ণ রয়েছে। এর মধ্যে তোমরা জানো যে স্বরবর্ণ বা বাউল, যেটাকে আমরা বলি বাউল সাউন্ড, হ্যাঁ, বা বাউল লেটার যেটাই বলি, বাউল সাউন্ড হচ্ছে 11টি, আর 39টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, যেটাকে আমরা কনসোনেন্ট লেটারও বলতে পারি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। তো এই যে 11টি স্বরবর্ণ, বাংলায় যদি বলি 11টি স্বরবর্ণ আর 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই 39 আর 11 মিলে 50টি সরল বর্ণ আমাদের বাংলা বর্ণমালা বা অ্যালফাবেটে রয়েছে। এবং আমি স্বরবর্ণ নিয়ে প্রথমে একটুখানি তোমাদেরকে ধারণা দিতে চাই, কারণ আমার এই বানানের ক্ষেত্রে এগুলো খুব দরকারি। কারণ আমি জিনিসগুলো দেখেছি, যদি এ সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, তাহলে বানান নিয়ে তোমাকে সারা জীবনে বিড়ম্বনায় পড়তে হবে। তো স্বরধ্বনি বা স্বরবর্ণ যে নামে আমরা ডাকি, একটা উচ্চারিত রূপ আর একটা লিখিত রূপ। বর্ণ বললে বুঝবে এটা লিখিত রূপ, আর ধ্বনি বললে বুঝবে এটা উচ্চারিত রূপ। তো আমাদের যে 11টি স্বরবর্ণ রয়েছে, এই 11টি স্বরবর্ণ যখন আমরা স্বাধীনভাবে শব্দে বাক্যে ব্যবহার করি, তখন এটার যে রূপটা সেটা হলো পূর্ণাঙ্গ রূপ, অর্থাৎ পূর্ণরূপ। অর্থাৎ স্বরবর্ণগুলো বা স্বরধ্বনিগুলো আমরা পূর্ণ রূপেও লিখতে পারি। কিন্তু এই স্বরবর্ণগুলো যখন আমরা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করে লিখি, তখন আর এটা পূর্ণরূপে ব্যবহৃত হয় না, তখন এটা সংক্ষিপ্ত রূপটা ব্যবহার হয়। তখন এটার কোন রূপটা ব্যবহার হয়? সংক্ষিপ্ত রূপটা। এখন তোমরা আমাকে বলো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বলো তো, কেউ একটু কমেন্টস করে আমাকে একটু তোমরা একটু দেখো তো, বলো তো এটা পারো কিনা, যে বাংলা ভাষায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে কি বলে, যেটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যে সংক্ষিপ্ত রূপটা, সেই সংক্ষিপ্ত রূপটাকে কি বলে? কেউ কে একটু কমেন্টস করে আমাকে জানাতে পারো? স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ইনশাল্লাহ ভালো আছি। তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনছো, তোমরা লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হচ্ছ, আমার খুব ভালো লাগছে। তোমরা যুক্ত হতে থাকো। তাহলে যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত হয়, তখন এটা সংক্ষিপ্ত রূপটা আমরা ব্যবহার করি। তাহলে এই সংক্ষিপ্ত রূপটাকে বলে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে বলে
কার। আমি আবার বলছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটিকে আমরা বলে থাকি ব্যাকরণের পরিভাষায় কার, কয়াকার কার। এখন বলো তো যে স্বরবর্ণ হলো 11টি, তাহলে কার কয়টা হবে? তোমরা অনেকে হয়তো ভাবছ যে স্যার যেহেতু স্বরবর্ণ 11টি তাহলে তার সংক্ষিপ্ত রূপ বা কার হবে 11টি, কিন্তু আসলে তা নয়। স্বরবর্ণ 11টি হলেও সংক্ষিপ্ত রূপের সংখ্যা হচ্ছে 10টি। কারণ এর কোনো স্বরে এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তবে এই কথা আমরা সবাই বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী সবাই আমরা জানি যে স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। এটা সবাই আমরা জানি। বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী যারা মোটামুটি অক্ষর জ্ঞান আছে তারা আমরা এটা সবাই কম বেশি জানি যে স্বরবর্ণের সাহায্য ছাড়া আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারি না। পারি কিনা তাই বলো তো তোমরা? স্বরবর্ণের সাহায্য ব্যতিরেকে, স্বরবর্ণের সাহায্য ছাড়া আমরা কখনোই ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে পারবো না। যেমন ধরো বলে স্যার কিভাবে, আমি তোমাকে একটা উদাহরণ দিই। আমি যদি ক উচ্চারণ করি ব্যঞ্জন ধ্বনি ক, কটার মধ্যে কিন্তু আসলে দুটো ধ্বনি রয়েছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে অ। ক হসন্ত যোগ অ সমান সমান ক। কাজেই এইভাবে ব্যঞ্জন ধ্বনি, প্রত্যেকটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে একটি করি বিলীন বা যেটা ইনভিজিবল, যেটা দেখা যায় না, এরকম অধ্বনিটি রয়েছে। এটা দেখা যায় না, এই অধ্বনিটি দেখা যায় না। যদি আমি বিশ্লেষণ করি হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে, তাহলে ক এর বিশ্লেষণ হবে ক হসন্ত যোগ অ, খ এর বিশ্লেষণ হবে খ হসন্ত যোগ অ, গ এর বিশ্লেষণ হবে গ হসন্ত যোগ অ। হসন্ত মানে হচ্ছে কয়ের সাথে কোনো স্বরধ্বনি নেই, আর হসন্ত না দেওয়ার মানে হচ্ছে ওই সংশ্লিষ্ট ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি স্বরধ্বনি আছে। মানে হসন্ত ধ্বনি, হসন্ত চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে সংশ্লিষ্ট ব্যঞ্জনের সাথে কোনো স্বরধ্বনি নেই, আর হসন্ত না থাকার মানে হচ্ছে ওই সংশ্লিষ্ট ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি অ রয়েছে। এখন তুমি দেখো, চিন্তা করি যে আমরা অজান্তে হলেও এই মেকানিজমটা বা এই পদ্ধতিতে, এই নিয়মে কিন্তু আমরা আমাদের ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ করছি। অর্থাৎ স্বরধ্বনি ছাড়া কখনোই তুমি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে পারবে না, এবং প্রত্যেকটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে অটা বিলীনভাবে, ইনভিজিবল, অদৃশ্যভাবে সে আমাদের বাকযন্ত্র দিয়ে উচ্চারিত হয়। এটা আমরা অতটা সচেতনভাবে খেয়ালও করি না, চিন্তাও করি না, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা ঘটে থাকে। যাই হোক, তাহলে এর কোনো সংক্ষিপ্ত রূপ না থাকায় আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি, অর্থাৎ অ বাদ দিয়ে আর বাকিগুলো যেটা আছে একবার স্বরে আ থেকে ও পর্যন্ত এই 10টিরই সংক্ষিপ্ত রূপ রয়েছে, এটাকে বলে কার। আবার অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে ব্যঞ্জন বর্ণেরও একটা সংক্ষিপ্ত রূপ আছে, অর্থাৎ স্বরধ্বনি অথবা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণেরও একটা সংক্ষিপ্ত রূপ আছে। এখন ব্যঞ্জন, আমরা তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বললাম যে এটা হলো কার, তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? এটাও তোমরা জানো, সবাই জানো কম বেশি, তবু আমি একটু বলে দিচ্ছি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। এখন ব্যঞ্জন বর্ণে এই ফলা কয়টি রয়েছে? ব্যঞ্জন বর্ণে ফলা হয়েছে 6টি। ব্যঞ্জন বর্ণে ফলার সংখ্যা 6টি। 6টি কি কি তোমরা দেখো, আমি দেখি পারি কিনা। যে একটা হলো নফলা। এখন এই নফলার মধ্যে তোমরা যদি খেয়াল করো তাহলে একটা হচ্ছে মূর্ধন্য ন, আর একটা হচ্ছে দন্তন্য ন। তাহলে নফলা মানে এই দুটো দিয়েই হতে পারে, অর্থাৎ মূর্ধন্য নফলাও হতে পারে, আবার দন্তন্য নফলাও হতে পারে। তাহলে একটা হলো নফলা, আরেকটা হলো জফলা, আরেকটা হলো লফলা, আরেকটা হলো রফলা। এখানে রফলার ব্যাপারে একটু বলি। রফলার আবার দুইটা রূপ আছে। যদি আমরা বর্ণের নিচে লিখি তাহলে এটাকেও ফলা বলে, আবার রেফ হিসাবে যদি ব্যবহার করি তাহলে এটা বর্ণের উপরে বসে। আরেকটা হলো মফলা। লফলা তো বললামই। এ হলো মোট 6টি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, এবং ফলা বাংলা ভাষায় হচ্ছে ফলার সংখ্যা হচ্ছে 6টি।
এই হচ্ছে এই ধারণাটা তোমাদের অবশ্যই থাকতে হবে। আর কারের সংখ্যা অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কারের সংখ্যা হচ্ছে 10টি। হ্যাঁ, অর্থাৎ এটা যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন হয়ে যায় কার, অর্থাৎ সংক্ষিপ্ত রূপটাই আমরা ব্যবহার করি। এটা যদি তোমরা না জানো তাহলে এই বাংলা বানানের যে নিয়ম, এই নিয়মে আমার এটা দরকার হবে। তাহলে আমি আজকে আমার যে আসল, এটা তো আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। এখন আমি মূল পাঠে চলে যাচ্ছি, সেটা হলো যে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত প্রমিত বাংলা বানানের নিয়ম। এখানে দুটো নিয়ম আছে। দুটো নিয়ম মানে কি, আসলে দুই ধরনের শব্দ। একটা হলো তৎসম শব্দ, আর একটা হলো অতৎসম শব্দ। অর্থাৎ তৎসম শব্দের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আবার অতৎসম যেটা তৎসম নয় সেই ক্ষেত্রে সেই শব্দগুলা ব্যবহারেরও কিছু নিয়ম আছে। আমি প্রথমে তৎসম শব্দ। এখন তৎসম শব্দটা কি এটা তো তোমার আগে জানা দরকার। আমি তৎসম শব্দ ধরেই নিয়ম শুরু করে দিলাম, কিন্তু তৎসম শব্দটা কি সেটা বললাম না, তাহলে তো তোমরা কিছুই বুঝতে পারবে না। তৎসম শব্দটা কি? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং যেই শব্দগুলোর রূপ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, রূপান্তর কিছুই হয় নাই, যেই শব্দগুলো অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে বলে তৎসম বা সংস্কৃত শব্দ। দেখো, এই কথাটা যদি আমি না বলতাম তাহলে তুমি তো বলতে যে তৎসম শব্দ কি, তৎসম শব্দ কি, এটাই তো জানি না। তাহলে তৎসম একটি ভাষা, তৎসম একটি ভাষা যেটাকে আমরা সংস্কৃত ভাষা বলি। সংস্কৃত ভাষা বা সংস্কৃত শব্দ, এটাকেই তৎসম শব্দ বলি। তৎসম সংস্কৃত, সংস্কৃত তৎসম সেম, একই ব্যক্তির ওই যে একাডেমিক নাম আর ডাক নামের মতো, ব্যক্তি তো একজনই, অর্থাৎ একই জিনিস এটাকে দুই নামে ডাকে। কেউ তৎসম শব্দ বলে, কেউ সংস্কৃত শব্দ বলে, কিন্তু জিনিস একই। তাহলে তৎসম শব্দ কি? যেই সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি, সরাসরি, ডিরেক্ট একেবারে বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে এবং যাদের রূপের কোনো রকমের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, রূপান্তর, বিকৃতি কিছুই ঘটেনি, একেবারে অবিকৃত অবস্থায় যে শব্দগুলি বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই শব্দগুলিকে আমরা বলে থাকি তৎসম শব্দ। এই তৎসম শব্দের এই কিছু নিয়ম কানুন, অর্থাৎ বাংলা ভাষায় যে আমরা এই তৎসম শব্দ বা সংস্কৃত শব্দগুলো ব্যবহার করি তার কিছু নিয়ম কানুন এখানে বাংলা একাডেমি, আমাদের জাতীয় কি বলবো মননের প্রতীক বাংলা একাডেমি কিছু নিয়ম বেঁধে দিয়েছে এবং এই নিয়মেই এখন পাঠ্যপুস্তকের বানানো অনুসরণ করা হচ্ছে এবং সর্বত্র। আমি বলি, যেহেতু আমাদের জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমি, এই একাডেমির যেই বিধিবিধান, তারা যে নিয়মগুলো দিয়েছে এই নিয়মগুলো আমাদের সকলেরই মেনে চলা উচিত এবং এই নিয়ম অনুসরণ করেই আমাদের বাংলা বানান রপ্ত করা, আয়ত্ত করা উচিত। আমি আশা করছি আমার যারা শিক্ষার্থী আছো তোমরাও এই বাংলা একাডেমির তৎসম শব্দের যে বানানের নিয়মগুলো দিচ্ছে এই নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। এবং পরীক্ষাতেও দুই ধরনেরও আসে, অনেক সময় এইভাবে আসে যে বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এভাবে যদি ফ্ল্যাট একটা সাধারণ মানে কমন একটা প্রশ্ন যদি আসে তাতে তোমার টেনশনের কিছু নেই। তুমি তৎসম আর অতৎসম দুইটা আছে, দুইটার মধ্যে থেকে তুমি যেগুলো ভালো জানো, হ্যাঁ, এবং উদাহরণ সহ জানো, সেই করে তুমি 5টা দিলেই 5টা নিয়ম লিখবে এবং তুমি উদাহরণ দিয়ে ছেড়ে দিবি, 2টা উদাহরণ দিয়ে ইত্যাদি বা প্রবৃত্তি লিখে ছেড়ে দিবে। আর যদি এরকম যদি কিন্তু দিয়ে দেয় 3টা প্রশ্ন হতে পারে, একটার কথা বললাম, আর একটা প্রশ্ন হতে পারে যে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে তুমি আর এখানে অতৎসম শব্দের কোনো নিয়ম ঢুকাতে পারবে না। এটা তৎসম শব্দের 5টি নিয়মে তোমাকে লিখতে হবে এবং উদাহরণ দিয়ে লিখতে হবে। আবার এই গেল দুইটা, প্রথমটা বললাম, এটা দ্বিতীয়টা। আর তৃতীয়টা প্রশ্ন এভাবে হয় যে বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানোর অতৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে 3টি প্রশ্ন হওয়ার এখান থেকে সুযোগ আছে। আর বানানটা যদি তুমি খুব ভালোভাবে নিয়মগুলো যদি পড়ো তোমার অনেক উপকারের কোনো শেষ নেই এবং তুমি উপকৃত হতেই থাকবে। প্রথম কথা হচ্ছে ভাষাটা তোমার রপ্ত হবে, আয়ত্তে আসবে।
তারপরে বানান সম্পর্কে তুমি সচেতন হয়ে যাবে। এবং আমরা অশুদ্ধ কিছু বানান দিয়ে থাকি ব্যাকরণের ক্ষেত্রে, সেখানে 8টি শব্দ আমরা অশুদ্ধ দিয়ে থাকি, সেটা তুমি শুদ্ধ করতে তোমার জন্য সহজ হবে। অথবা আমরা একটা অনুচ্ছেদে ভুল দিয়ে থাকি বানান, একটা অনুচ্ছেদ দিলাম, সেখানে অনেকগুলো বানান ভুল দিলাম, আমি বললাম যে এই অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো, তাহলে সেখানেও তুমি এই বানানের জ্ঞান যদি থাকে, বানান সম্পর্কে যদি তোমার সম্যক ধারণা থাকে, বানান সম্পর্কে যদি তুমি সম্যকভাবে যদি তোমার জ্ঞান থাকে এবং তোমার ধারণা থাকে, শুদ্ধতা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে শুদ্ধি সম্পর্কে যদি তোমার পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, তাহলে তুমি সেটা সহজেই লিখতে পারবে। এবং এগুলো আলাদা আলাদা কিন্তু প্রশ্ন হয়। এই আলাদা আলাদা প্রশ্ন হওয়ার কারণে তুমি এই বানান থেকে অনেকগুলো সুবিধা পাবে। এখানেই শেষ না, তুমি যে বিষয়েই তুমি লিখবে না কেন প্রশ্ন উত্তর, বানানটা একটি অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, উপাদান হিসাবে দাঁড়ায়। বানান ভুল হলে শিক্ষকরা খুব বিরক্ত বোধ করে এবং তোমার সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তারা পোষণ করে, এবং ফলে তোমার পরীক্ষার খাতায় এটার প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ে। অবশ্যই ইতিবাচক পড়ার কোনো সুযোগ নেই, নেতিবাচক প্রভাব পড়ে। কাজেই বানান সম্পর্কে তোমরা সর্বদা সতর্ক থাকবে, সচেতন থাকবে, যাতে বানান ভুল না হয়। তাহলে আমি এখন তৎসম শব্দের মানে যেই বাংলা একাডেমি যে নিয়মগুলো দিয়েছে তৎসম শব্দে, সেই নিয়মগুলো আমি একে একে শুরু করছি। প্রথম যে নিয়মটি, এটা বলছে যে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমি আগেই বলছি, যে শব্দগুলো তৎসম বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে, এগুলার কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, এগুলো হুবহুই আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন ধর্ম, কর্ম, নক্ষত্র, এগুলার কোনো পরিবর্তন করার কোনো সুযোগে আমাদের নেই, এগুলা সবই তৎসম শব্দ। কাজেই এগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, কিন্তু ব্যবহার করব, কিন্তু এগুলা অবিকৃত অবস্থায় ব্যবহার, এগুলার বানান কোনো ক্রমেই পরিবর্তন করা যাবে না। তারপরে তোমার নিয়ম হচ্ছে 2 নম্বর নিয়মটা আমি যখন পড়ব তখন তোমরা বুঝতে পারবে যে আমি ধ্বনিতত্ত্বের সামান্য আলোচনা কেন করেছিলাম, সেটা এই নিয়মে তোমরা পেয়ে যাবে, আমি আশা করছি। 2 নম্বর নিয়মটা হচ্ছে, যেসব তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই বা হ্রস্ব উ দীর্ঘ উ উভয় শুদ্ধ, যে সকল তৎসম শব্দে, আমি আবার বলছি, যে সকল তৎসম শব্দে হ্রস্ব ই এবং দীর্ঘ ই দুটোই সিদ্ধ, অর্থাৎ হ্রস্ব ই লিখলেও হবে, দীর্ঘ ই লিখলেও হবে, আবার হ্রস্ব উ লিখলেও হবে, দীর্ঘ উ লিখলেও হবে। যেমন আমি বলি, একটি শব্দ বলি, কিংবদন্তি। কিংবদন্তি কিন্তু আমরা একসময় দীর্ঘইকার দিয়ে লিখেছি, কিন্তু এখন হ্রস্বইকার। মানে কি? অর্থাৎ এটা কিন্তু কিংবদন্তি শব্দটি হচ্ছে তৎসম শব্দ। এখন এই শব্দে দুটোই সিদ্ধ, হ্রস্বই সিদ্ধ মানে শুদ্ধ, আবার দীর্ঘইও শুদ্ধ। আবার ধরো 19 আমি হ্রস্ব দিয়েও 19 লিখতে পারি, আবার দীর্ঘ উ দিয়েও আমি 19 লিখতে পারি, এই দুটোও কিন্তু শুদ্ধ। তাহলে বাংলা একাডেমি বলছে, যে সকল তৎসম শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই এবং হ্রস্ব উ দীর্ঘ উ উভয়ই শুদ্ধ, যেই শব্দে, যেমন 19 এখানে হ্রস্ব দীর্ঘ দুটো দিয়ে লেখা যায়। আবার আমি কিংবদন্তি বলছি, সব শেষে দীর্ঘই বা হ্রস্বই দুটো দিয়ে লেখা যায়, দুটোই সিদ্ধ, দুটোই শুদ্ধ। এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে তারা একেবারে স্পেসিফিক, বিশেষভাবে তারা যেটা বলছে যে উভয় যদি শুদ্ধ হয়, অর্থাৎ একই শব্দে যদি আমি হ্রস্বই দীর্ঘই ব্যবহার করতে পারি, একই শব্দে যদি আমি হ্রস্ব এবং দীর্ঘও যদি ব্যবহার শুদ্ধ হয়, কেবল সেই সব শব্দে হ্রস্ব ই বা দীর্ঘ ই, কেবল সেই সকল শব্দে বাংলা একাডেমি বলছে হয় তোমাকে শুধু হ্রস্বই ব্যবহার করতে হবে, আর নয় হ্রস্ব উ ব্যবহার করতে হবে। তুমি আর দীর্ঘই বা দীর্ঘ উ এই দুইটা তুমি ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। পরিষ্কার হলো? যে শব্দে হ্রস্ব উ, যে শব্দে হ্রস্ব ই দীর্ঘ ই দুটোই শুদ্ধ, সেখানে বাংলা একাডেমি বলছে যে এখন থেকে শুধু হ্রস্ব ই তোমাকে ব্যবহার করতে হবে। আর যেই শব্দে হ্রস্ব উ এবং দীর্ঘ উ দুটোই তুমি ব্যবহার করতে পারতে আগে, এখন বাংলা একাডেমি বলে দিচ্ছে যে না, দুটো শুদ্ধ হলেও এখন তোমাকে শুধু হ্রস্ব উ ব্যবহার করতে হবে।
আর তার যদি সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হয় অর্থাৎ কার, তাহলে তুমি রস্য ইকার আর রস্য উকার ব্যবহার করবে। অর্থাৎ এ সকল শব্দে তোমাকে আর দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে না বা ব্যবহার করা যাবে না। বাংলা একাডেমি এটা একবার স্পষ্টভাবে বলে দিয়েছে যে রস্যই দীর্ঘই যে শব্দে শুদ্ধ সেখানে এখন থেকে শুধু রস্যই ব্যবহার করবে, আর যেই শব্দে রস্য উ এবং দীর্ঘ উ দুটো শুদ্ধ ছিল সেখানে এখন শুধু কেবল রস্যই ব্যবহার করবে, দীর্ঘ উ আর ব্যবহার করা যাবে না। আর সংক্ষিপ্ত রূপ হিসাবে তুমি রস্য ইকার বা রস্য উকার তোমাকে ব্যবহার করতে হবে। আমি মানে উদাহরণগুলো যখন আমি পড়ব তখন তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো কিংবদন্তি, এখানে রস্যই দীর্ঘই দুইটাই আমি সবশেষে ব্যবহার করতে পারতাম, কিন্তু বাংলা একাডেমি এখন আমাকে নির্দিষ্ট করে দিয়েছে যে এখন শুধু রস্যই ব্যবহার করতে হবে। খঞ্জনি, চিৎকার, এখানে তুমি দীর্ঘিকার আর ব্যবহার করতে পারবে না। চুল্লি, তারপরে চুল্লি তুমি এখানে দীর্ঘ উকার আর ব্যবহার করতে পারবে না, এখানে রস্য উকারে তোমাকে ব্যবহার করতে হবে। তরণী, দমনী, ধরণী, নাড়ি, নাড়ি তো আমরা দীর্ঘিকার দিয়ে ব্যবহার করতাম, এখন স্পষ্ট বলে দিয়েছে যেটা রস্য ইকার দিয়ে লিখতে হবে। পঞ্জি, পদবী, পদবী তো আমরা একবার অহরই দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, কিন্তু এখন আর দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না, রস্য ইকার ব্যবহার করতে হবে। পল্লী, পল্লী আমরা একেবারে নিশ্চিতভাবে আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, কিন্তু এখন আর সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এখানে এখন রস্য ইকার দিয়ে লিখতে হবে পল্লী। পল্লী মানে গ্রামকে পল্লী বলে। ভঙ্গি, মঞ্জুরি, মসি, যুবতী, যুবতী তো আমরা একবার অহরই দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, কিন্তু এখন আর এই নিয়মের কারণে দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না। রচনাবলী তো আমরা দীর্ঘ ইকার অহরই ব্যবহার করতাম, কিন্তু এখন আর তোমার রচনাবলী লিখতে অবশ্যই রস্য ইকার ব্যবহার করতে হবে। লহরী, শ্রেণী, শ্রেণী তো একেবারে আমি বলবো যে আমরা কিছুদিন আগেও দীর্ঘ ইকার দিয়ে লিখেছি, কিন্তু এই শ্রেণী এখন আর দীর্ঘ ইকার ব্যবহার করা যাবে না কিছুতে, এটা রস্য ইকার দিয়ে লিখতে হবে। সরণী, সূচিপত্র, সূচিপত্র। উড়না, উষা, উড়না, উষা। এরপর আসো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা খুবই সহজ, ওরা বলে দিয়েছে যে রেফের কথা বলেছিলাম যে দেখো ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা ফলা বলি, কিন্তু র এর দুইটা রূপ আছে, র ফলার দুইটা রূপ, তুমি নিচে যদি বসাও তখন তার রূপটা একরকম, আর যদি বর্ণের উপরে বসাও তখন সেটাকে আমরা বলি রেফ। র ফলার কয়টা রূপ? র ফলার দুইটা রূপ, একটা হচ্ছে বর্ণের নিচে বসে আর একটা হলো বর্ণের উপরে বসে। হ্যাঁ, এখন বর্ণের উপরে যেটা বসে সেটাকে নাম হলো রেফ হিসাবে আমরা এটাকে ব্যাকরণের পরিভাষায় বলে থাকি রেফ। ব্যাকরণের পরিভাষায় এটি হলো রেফ। তাহলে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে ব্যঞ্জন বর্ণটা দুইটা, রেফের পরে আগে, মানে এক সময় তোমার এই যে সংস্কৃত যেই শব্দগুলো ছিল অনেক শব্দই, সেগুলো রেফের পরেও দুইটা বর্ণ লিখতে হইতো, অর্থাৎ দুইটা ব্যঞ্জন লিখতে হতো। দ্বিত্ব মানে কি? দুইবার। দ্বিত্ব শব্দ রয়েছে অর্থ হচ্ছে 2 টাইমস, দুইবার ব্যবহার করা। যেমন আমি বলি অর্জন, এক সময় অর্জনটা লেখা হইতো দেখো অর্জন, তাহলে র এর পরে কি মানে রেফের পরে, মানে রেফটা আসলে কি মানে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হিসাবে ফলা হয়েছে, এখন এটা উপরে বসে বলে এটাকে আমরা রেফ বলছি, কিন্তু আসলে এটা ফলাই। হ্যাঁ ফলাই, কিন্তু এটা দুইটা রূপ আছে আর কি, এটা সংক্ষিপ্ত রূপ। কিন্তু এটা কিসের সংক্ষিপ্ত? র এর সংক্ষিপ্ত রূপ। কিন্তু দেখো আমি যখন উচ্চারণ করি অর জন, তাহলে আগে কি রটা বসে না? রহসন্ত। হ্যাঁ, অর্থাৎ এটার সাথে কোনো মানে তোমার স্বরধ্বনি নেই। অর জন, তাহলে অর মানে র এর পরে ঝ। হ্যাঁ, ঝ আছে, কাজেই আগের দিনে এখানে দুইটা ঝ দিয়ে লিখতে হইতো অর্জন, অর্থাৎ বর্গীয় জ হসন্ত বর্গীয় জ, অর্থাৎ দুইটা ঝ তারপরে রেপ। কিন্তু এখন বলছে যে না, আধুনিক বর্তমান আমরা যে আধুনিক বাংলা বানান সেখানে বাংলা একাডেমিক একেবারে স্পষ্ট করে দিয়েছে যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ অর্জন আগে দুইটা জ উপরে রেপ দিতাম, এখন শুধু বর্গীয় জয়ের উপরে রেপ দিলেই হবে।
বর্গীয় জ আর দ্বিতীয়বার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, মানে ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করার কোনো বিধান আর নেই। এটা রহিত করে দেওয়া হয়েছে। বাংলা একাডেমি বলছে যে এখন থেকে আমরা যখন রেপ ব্যবহার করব তখন রেপের পর আমরা আর দুটা ব্যঞ্জন ব্যবহার করব না, একটাই করব, সিঙ্গেল কনসোনেন্ট আমরা ব্যবহার করব, ডাবল কনসোনেন্ট আমরা ব্যবহার করব না। তাহলে আমি একটা বললাম, এভাবে অনেকগুলো শব্দ আছে, যেমন অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য ইত্যাদি। কিন্তু আগে এগুলো ডাবল, অর্থাৎ জ যদি যেখানে আছে, হ্যাঁ, সেটা জফলা ব্যবহার। এক সময় তো কার্যালয় বা কার্য লিখতে আমরা রেপও দিতাম, জফলাও দিতাম, কিন্তু এখন শুধু রেপ ব্যবহার হবে, জ দুইবার হবে না, কারণ পূর্ণাঙ্গ জ লেখার দরকার নাই। পূর্ণাঙ্গ জ লেখার পর আর জফলাটা ব্যবহার করার আর কোনো প্রয়োজন নাই। জয়ের সংক্ষিপ্ত রূপে তো জফলা, কাজেই তুমি কার্য বা আমি কার্য যখন লিখবো তখন জ রেপ দিব, এরপর আর জফলা আমরা দ্বিতীয়বার আর দেব না। যদি জফলা আমি ব্যবহার করি তাহলে তো দুইবার ব্যবহার হয়ে গেল, একটা পূর্ণ জ লিখলাম আর একটা সংক্ষিপ্ত জ লিখলাম, মানে কি জ দুইটাই হলো। কাজে এভাবে এটা করা যাবে না। আমাদেরকে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে রেপের পরে ব্যঞ্জনের দ্বিত্ব হবে না বা ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে না। 4 নম্বর নিয়মটা হলো, এটা সন্ধির ক্ষেত্রে। এখন সন্ধিটা তো আসলে আমরা ওভাবে পড়াই বা তোমরা নিচু ক্লাসে পড়ে আসছো, তবে আমি একটু ধারণা দিচ্ছি। পাশাপাশি দুইটি ধ্বনির মিলন, এটাকে সন্নিহিত বলতে পারো। সন্নিহিত আর পাশাপাশি কিন্তু এক কথা, অর্থাৎ পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে, বিদ্যা যোগ আলয়। এখন বিদ্যা হলো সন্ধি। আমি যখন বিদ্যালয়, মূল শব্দ হচ্ছে বিদ্যালয়, এটাকে আমি দুইটা ভাগ করলাম, সন্ধি বিচ্ছেদ বলে এটাকে। বিদ্যা একটি শব্দ, যোগ আলয় এটি আরেকটি শব্দ। তাহলে বিদ্যা আলাদা একটা শব্দ বা শব্দের অংশ হতে পারে, আবার আলয় এটা একটা শব্দ বা শব্দের অংশ হতে পারে, কিন্তু দুটেই মিলে, অর্থাৎ বিদ্যা আর আলয় এই দুইটাই মিলে হয়েছে বিদ্যালয়। এখন তুমি বিদ্যার শেষের যেই ধ্বনিটা, এটার দিকে খেয়াল করো, শেষ ধ্বনিটা কি? আ, মানে আকার আর কি, সংক্ষিপ্ত রূপটা। স্বরধ্বনির তো তোমার পূর্ণরূপ আমরা স্বাধীনভাবে যদি ব্যবহার হয় সেটাকে আমরা পূর্ণরূপ বলি, কিন্তু সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যখন ব্যবহার করি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন ব্যবহার করি তখন এটাকে আমরা বলি কার। তাহলে বিদ্যা বানানের সব শেষে কি পাচ্ছ তুমি? অর্থাৎ বিদ্যালয় যখন আমি বলি তখন দুইটা শব্দ আসে, একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে আলয়। এখন বিদ্যা শব্দের শেষ ধ্বনিটা কি? আ। আ মানে কি? আয়ের সংক্ষিপ্ত রূপটা, অর্থাৎ আকার, আকার আছে। তাহলে প্রথমে আ, আর আলয়ের প্রথম সব ইয়াটা কি, ধ্বনিটা কি? এটা কিন্তু পূর্ণরূপ, ওখানে একবার সরাসরি আ আছে, এটা পূর্ণরূপ, যেহেতু ওইখানে স্বাধীনভাবে আটা ব্যবহার হয়েছে। এটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যবহৃত হয়নি, স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। সেই জন্য দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অংশে, মানে সন্ধির দ্বিতীয় অংশে আলয়, এখানে আটা স্বাধীন রূপে ব্যবহৃত হওয়ার কারণে পূর্ণরূপ আকারে ব্যবহার হয়েছে, এখানে সংক্ষিপ্ত রূপটা আর ব্যবহার হয় নাই, কারণ ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে এইটি যুক্ত হয়নি, এটা স্বাধীন রূপে ব্যবহার হয়েছে। তাহলে প্রথমটার শেষে আ, বিদ্যা, যদি আমি পূর্ণরূপ ধরি তাহলে আ, আর দ্বিতীয় শব্দের আগে প্রথম ধ্বনিটা আ, তাহলে দুইটা পাশাপাশি, আ যোগ আ সমান সমান আ। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, মানে যেটাই থাকুক অকার কিংবা আকারের পরে, অ এর পরে যদি অকার কিংবা আকার, এর পরে অকার কিংবা আকার, মানে অ যোগ অ সমান আ, অ যোগ আ সমান আ, আবার অ যোগ আ সমান আ, আবার আ যোগ আ সমান আ, যেটাই যেভাবে হোক, অর্থাৎ অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার। তাহলে তুমি অ এর সঙ্গে অ যোগ করলেও তোমার সন্ধিতে আ হবে, অ এর সঙ্গে আ যোগ করলেও তোমার সন্ধিতে আ হবে, আবার আয়ের সঙ্গে অ যোগ করলেও তোমার সন্ধিতে আ হবে। আকার আ যোগ আয়ের সঙ্গে আ যোগ করলেও সন্ধিতে আই হবে।
এটা হলো মোদ্দা কথা, অর্থাৎ দুইটা ধ্বনি পাশাপাশি, অর্থাৎ বিদ্যার শেষে আ আর আলয়ের প্রথম ধ্বনি আ, বিদ্যার শেষ ধ্বনি আ আর আলয়ের প্রথম ধ্বনি আ, দুইটা পাশাপাশি যুক্ত হয়ে আ ধ্বনি হয়েছে, কাজে এটাকে বলে সন্ধি। অর্থাৎ পাশাপাশি দুইটা সন্ধির মিলন, এটাকে বলে সন্ধি। এখন 4 নম্বর নিয়মটা সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য বলে তারা বলছে। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, গ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত মানে শেষে, অন্তঃস্থিত মানে কি শেষে। এখন পূর্বপদ কি? পূর্বপদের অন্তঃস্থিত, আমি যখন বিদ্যালয় বললাম বিদ্যা যোগ আলয়, এখানে পূর্বপদ হচ্ছে বিদ্যা আর পরপদ হচ্ছে আলয়। আমার মনে হয় আমি জিনিসটা স্পষ্ট করতে পেরেছি যে পূর্বপদের অন্তঃস্থিত মানে শেষ ধ্বনি, পূর্বপদের শেষ ধ্বনি কি ছিল? বিদ্যাতে কি ছিল? আ। আর পরপদের আগের ধ্বনি মানে প্রথম ধ্বনিটা কি ছিল? আ। এটা খেয়াল রাখবা। তাহলে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম হসন্ত স্থানে অনুস্বার হবে, ম হসন্ত এর স্থানে অনুস্বার হবে, অর্থাৎ উঁ হবে না। উদাহরণ দিলে তুমি বিষয়টা স্পষ্ট বুঝতে পারবে। অহম যোগ কার, অহম যোগ কার, অহংকার। এখন দেখো অহম যোগ কার, এখানে পূর্বপদ হচ্ছে অহম আর পরপদ হচ্ছে কার। এখন পূর্বপদে তুমি দেখো পূর্বপদের শেষ ব্যঞ্জনধ্বনিটি কি? পূর্বপদের শেষ ব্যঞ্জনধ্বনি যেটাকে বলা হয়েছে অন্তঃস্থিত, অন্তঃস্থিত মানে শেষ ধ্বনি, পদের শেষ ধ্বনিকে বলে অন্তঃস্থিত, পদের শেষ ধ্বনিকে কি বলে? অন্তঃস্থিত। তাহলে প্রথম যে পদ পূর্বপদ, প্রথম পদটা হলো অহম, আর অহমের শেষ ধ্বনিটি বা অন্তঃস্থিত ধ্বনি হচ্ছে ম হসন্ত। আর পরপদে যাও, পরপদটা হলো কার, কারের প্রথম ধ্বনিটি হচ্ছে ক। এখন কি বলছে যে সন্ধির ক্ষেত্রে, এটা তো সন্ধি, সন্ধির ক্ষেত্রে নিয়মটা হবে এই যে পরপদে যদি ক থাকে, খ থাকে, গ থাকে এবং ঘ থাকে পরপদে, এখানে অহম যোগ কার, কার হচ্ছে যেমন সম যোগ বাদ, সংবাদ। সম হচ্ছে পূর্বপদ আর বাদ হচ্ছে পরপদ, হ্যাঁ এরকম আর কি। তো কাজে ওরা বলছে যে তোমার যেমন সঙ্গীত, সম যোগ গীত, সম হচ্ছে পূর্বপদ, গীত হচ্ছে পরপদ। তারপরে সংঘটন, সম যোগ ঘটন, হ্যাঁ সম যোগ ঘটন, তাহলে সম হচ্ছে পূর্বপদ আর ঘটন হচ্ছে পরপদ, দুইটাই মিলে হচ্ছে সংঘটন। তাহলে এখন তোমার যে পূর্বপদে যদি মহাসন্ত থাকে, তার মধ্যে ভয়ঙ্কর, বয়ম যোগ কর, তাহলে পূর্বপদের শেষ ধ্বনিটা কি? মহাসন্ত। আর পরপদে কি আছে? ক। তারপর আসে সঙ্গীত, সম যোগ গীত, পূর্বপদের শেষ ধ্বনিটি হচ্ছে মহাসন্ত আর পরপদের প্রথম ধ্বনিটি হচ্ছে গ। তারপরে শুভঙ্কর, হৃদয়ঙ্গম ইত্যাদি। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে যদি ক, খ, ঘ পরে থাকলে, অর্থাৎ পূর্বপদের শেষে যদি থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে তোমার সবসময় তোমাকে অনুস্বার ব্যবহার করতে হবে। সবসময় তোমাকে কি ব্যবহার করতে হবে? অনুস্বার ব্যবহার করতে হবে, তোমাকে উঁ ব্যবহার করলে চলবে না। এটা হলো বাংলা একাডেমি স্পষ্টভাবে বলে দিয়েছে। তবে একটু ব্যতিক্রমও আছে। সন্ধিবদ্ধ যদি না হয়, অর্থাৎ শব্দটা যদি সন্ধিবদ্ধ না হয়, যেমন ভয়ঙ্কর, তারপরে শৃঙ্খলা, সংগঠন, অহংকার, হ্যাঁ এগুলা তো হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ, কারণ এগুলাকে আমি সন্ধি করতে পারতেছি। বয়ম যোগ কর, শুভম যোগ কর শুভঙ্কর, অহম যোগ কার অহংকার, সম যোগ গীত সঙ্গীত, তারপরে সংযোগ ঘটন সংঘটন, হ্যাঁ এগুলা সন্ধিবদ্ধ শব্দ। এগুলা এই অর্থাৎ এই শব্দগুলোকে আমরা বিচ্ছেদ করতে পারি, দুইটা ভাগ করতে পারি, হ্যাঁ কিন্তু যেগুলো সন্ধিবদ্ধ নয়, একক শব্দ হিসাবে আমরা ব্যবহার করি। আমি আবার বলছি, যেই শব্দগুলোকে সন্ধি করা যাবে না, অর্থাৎ একক শব্দ হিসাবে আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেই ক্ষেত্রে
যে বাংলা একাডেমি বলছে যে কি হবে, ওই সমস্ত ক্ষেত্রে উঁ হবে, কখনোই অনুস্বার হবে না। এবারে দেখো কি বলছি, সন্ধিবদ্ধ মানে সন্ধিবদ্ধ বা সন্ধির ক্ষেত্রে বা সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে তোমার অনুস্বার হবে, আর শব্দটি যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে তোমার উঁ হবে, ওখানে অনুস্বার হবে না। আমি উদাহরণ দিতে পারি তোমাদেরকে, দেখবা তোমরা দেখলেই বুঝবে। যেমন অঙ্ক, এটা একক শব্দ হিসাবে ব্যবহার হচ্ছে, এটাকে তুমি সন্ধি করতে পারবে না, এটা সন্ধিবদ্ধ শব্দও না। অঙ্ক, কাজে এখানে উঁ দিয়েই লিখতে হবে, উঁ হসন্ত ক। তারপরে অঙ্গ, এটা সন্ধিবদ্ধ শব্দ নয়, কাজে এখানে উঁ দিয়ে লিখতে হবে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এটা কিন্তু সন্ধিবদ্ধ শব্দ নয়, তবে বড় জোর তুমি এটা বলতে পারো যে আমি এটা এই শব্দটা সম্পর্কে একটু বিশেষভাবে বলবো। আকাঙ্ক্ষা শব্দটা আমি দেখেছি যে একেবারে শিক্ষিত, উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত, মানে কম শিক্ষিত বা অক্ষর জ্ঞান আছে এরকম থেকে শুরু করে এবারে পণ্ডিত পর্যন্তই যারা লেখে, লেখালেখির জগতে, তাদের ব্যক্তিগত ইয়েতে আমি দেখেছি যে তারা এ বানানটা ভুল লেখে, অর্থাৎ অনুস্বার দিয়া আর খ দিয়া লেখে। কিন্তু এটা একেবারে মারাত্মক ভুল, কারণ তার জন্মটাই হয়েছে আলাদাভাবে কাঙ্ক ধাতু থেকে। কাঙ্ক, কয়াকার ক্ষিয় হসন্ত, কয়াকার উঁ ক্ষিয়, কাঙ্ক, কয়াকার উঁ হসন্ত ক্ষিয়, এর জন্ম মানে ধাতুটাই এরকম। ধাতু মানে কি আমরা জানি, ক্রিয়ামূল, ক্রিয়ামূলকৃত ধাতু বলে। তাহলে কাঙ্ক ধাতু থেকে যে শব্দের উৎপত্তি, তার জন্মই হচ্ছে এইভাবে, ক আকার উঁ হসন্ত ক্ষিয়, কাঙ্ক, এবং শেষে কাঙ্ক বলছে যেহেতু ক্ষিয় শেষে একটা হসন্ত চিহ্ন আছে, ক্ষিয় শেষে একটা হসন্ত চিহ্নও আছে। হসন্ত চিহ্ন এই জন্যই আছে কারণ এটা ধাতু, ধাতু শেষে তো অনেক ধাতুর ক্ষেত্রে দেখা যায় যে তোমার ওই স্বরধ্বনি থাকে না। এই কাঙ্ক ধাতু থেকে এটির উৎপত্তি। আর কাঙ্ক ধাতুটার মানে বানানটা হচ্ছে কয় আকার উঁ হসন্ত ক্ষিয়, উঁ হসন্ত ক্ষিয়, এটা হচ্ছে কাঙ্ক ধাতু। এখন ধাতুটার জন্ম যদি এভাবে হয়ে থাকে, এই ধাতুকে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো। এক একজনে এক এক নিয়মে লেখে, কেউ অনুস্বার দিয়ে লেখে, কেউ ক্ষয় আকার দিয়ে লেখে, মানে এই বানানটা যাচ্ছে তাই ভাবে একটা নৈরাজ্য সব জায়গায় লক্ষ্য করা যায়। শিক্ষার্থী থেকে শুরু করে একেবারে মানে শিক্ষিত অশিক্ষিত সবাই, অর্ধশিক্ষিত, মানে যাচ্ছে তাই ভাবে বানানটা লেখে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আকাঙ্ক্ষা, কাঙ্ক ধাতু থেকে শব্দটার উৎপত্তি, কাজে কাঙ্ক ধাতুটা যেহেতু এটা একবার তার জন্মই হয়েছে এইভাবে, এটাকে বিকৃত করার কোনো ক্ষমতা আমাদের নেই। তাহলে শব্দটা কিভাবে হলো স্যার? আপনি কাং ধাতু বলছেন, তার আগে তো একটা আকার আছে, আবার শেষেও একটা আকার আছে। হ্যাঁ, আমি ওটাই এখন ব্যাখ্যা করছি। তোমরা খেয়াল রাখবে যে অনেক শব্দের তোমার ধাতু অথবা শব্দ যেটাই বলো, ক্রিয়া প্রকৃতিও বলতে পারি আমরা এটাকে। হ্যাঁ, ধাতু, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, যে নামে ডাকো জিনিসটা একটাই, যে কাঙ্ক ধাতুর আগে এখানে একটা উপসর্গ ব্যবহার হয়েছে, সেটা কি? আ, আ তো একটা উপসর্গ, আর কি? আর যদি শেষেরটা বলো, কাঙ্ক ধাতুর সাথে একটা আ প্রত্যয় যোগ হয়েছে, বাহ! আগে হলো, আগে ব্যবহার হলেও এটা হলো উপসর্গ, যেটাকে আমরা সাফিক্সে বলি। এটা আমার মনে হয় আমি আরেকটা কোন ইয়েতে ব্যাকরণের ক্লাসে বলেছিলাম, যে শব্দের আগে যুক্ত হয়। হ্যাঁ, মূল শব্দ, মূল শব্দ তো দুই ধরনের হতে পারে, যে তোমার এই ক্রিয়ামূল হতে পারে বা ধাতু হতে পারে, অথবা ক্রিয়া প্রকৃতি হতে পারে, অথবা শব্দমূল হতে পারে, হ্যাঁ, অথবা প্রাতিপ্রতীক, যে নামে আমরা ডাকি আর কি। অর্থাৎ ধাতু বা ধাতু বা শব্দমূলের আগে যেটা ব্যবহার হবে সেটাকে বলি আমরা উপসর্গ, উপসর্গ বা সাফিক্স। আর পরে যদি যুক্ত হয় সেটাকে আমরা বলি প্রত্যয়, ইংরেজিতে বলে না, পূর্বে যদি ব্যবহৃত, সরি আমি মনে হয় এখানে একটু ভুল ব্যাখ্যা দিচ্ছি, যে শব্দের পূর্বে যদি ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি উপসর্গ, ইংরেজিতে আমরা বলি প্রিফিক্স। আর এটা মনে আমি একটু ভুল বলেছিলাম। আর পরে যদি শব্দের শেষে যদি যুক্ত হয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি, সেটাকে আমরা বলি সাফিক্স, অর্থাৎ প্রত্যয়, সেটাকে আমরা বলি প্রত্যয়। এই শব্দটার মধ্যে দুইটা জিনিস আছে, ধাতু হচ্ছে কাঙ্ক, তার আগে হচ্ছে উপসর্গ প্রিফিক্স, আর পরে হচ্ছে আ
এটা হচ্ছে প্রত্যয়, অর্থাৎ এটা হচ্ছে সাফিক্স। অর্থাৎ একই শব্দের মধ্যে তুমি দুটো জিনিসই পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে সাফিক্স, কিন্তু দুইটার রূপে এক, সরে আ। ওটা সংক্ষিপ্ত, কোথাও প্রথমটা আ সরাসরি আর শেষেরটা সংক্ষিপ্ত রূপ কার ব্যবহার হয়েছে। কারের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আ, আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। দ্যাটস ওকে। ছাড়া এখানে আর তেমন কিছুই নেই। অর্থাৎ একটা শব্দের মধ্যে আমরা দুটো জিনিস পেয়ে যাচ্ছি। কাঙ্খ ধাতু বা কাঙ্ক্ষে ক্রিয়া প্রকৃতি, এটার আগে যেটা রূপ ব্যবহার হয়েছে যে আটা, সেটা হলো উপসর্গ বা প্রিফিক্স, আর পরে যে আটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে প্রত্যয় বা ইংরেজিতে বলে সাফিক্স। আমার মনে হয় শব্দটা নিয়ে আমি বেশ ভালোভাবে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, যদিও এর আগে আমি একটু ভুল বলেছিলাম। যাই হোক, এটাও কিন্তু একক শব্দ। একক শব্দ মানে কাঙ্খ ধাতু, এটা একক, আকাঙ্ক্ষা, কাজে এটা উঁক হিউ দিয়ে লিখতে হবে, এটাকে কোনো রকমই বিকৃত করার ক্ষমতা কারণে। আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী, এগুলো একক শব্দ হিসাবে ব্যবহার হয়েছে। কাজে এখানে তুমি কখনোই অনুস্বার ব্যবহার করতে পারবে না, এখানে সবসময় উমই তোমাকে ব্যবহার করতে হবে। কিন্তু সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে বিশেষ করে ক, খ, গ, গ, এটা যদি পরপদে থাকে তাহলে আগের পদের মহাসন্তর স্থলে তোমাকে অনুস্বার দিও, অর্থাৎ মহাসন্তটাই অনুস্বার হয়ে যাবে। কিন্তু একক শব্দের ক্ষেত্রে ওটা সন্ধিবদ্ধ যদি না হয়, শব্দটা যদি একক শব্দ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার অবশ্যই ব্যবহার করতে হবে, অনুস্বার ব্যবহার করা যাবে না। এবারে 5 নম্বর নিয়মটা বলি। 5 নম্বর নিয়মও অনেক মানে ওরা একেবারে যত সহজে বলা আসল বিষয়টা তত সহজ না, এটাকে একটু বিশ্লেষণ করে বলতে হবে। সংস্কৃত মানে তৎসম, আগেই বলেছি। তো আসলে আমাদের যে ব্যাকরণটা, এটা তো আসলে বলা যায় যে সংস্কৃত ব্যাকরণের একটা ছায়া ব্যাকরণ। সংস্কৃত ব্যাকরণের একটা ছায়া ব্যাকরণ হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ তো আসলে ওইভাবে এখন পর্যন্ত লিখিত হয়নি। আমাদের ভাষার যে প্রকৃত ব্যাকরণ, সেটা তো আসলে সংস্কৃত ব্যাকরণের ছায়া ব্যাকরণ, ওটা একটা শ্যাডো ব্যাকরণ। তো সেজন্য বলছি যে সকল ক্ষেত্রেই সংস্কৃত বা তৎসম ভাষার শরণাপন্নই আমাদেরকে হতে হয়। হ্যাঁ, ব্যাকরণের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের, ইন আমি বলি রস্বই দন্তন্য হসন্ত, ইন হচ্ছে একটা প্রত্যয়, এবং এ প্রত্যয়টা হচ্ছে সংস্কৃত প্রত্যয়, মানে তৎসম প্রত্যয়। তাহলে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ, তাহলে ইন প্রত্যয়ন্ত শব্দ মানেটা কি? অর্থাৎ ইন প্রত্যয় যুগে যে শব্দগুলো গঠন করা হবে, প্রত্যেকটি শব্দকে বলা হবে ইন প্রত্যয়ন্ত শব্দ। আমি আবার একটু বলছি, তোমরা একটু খেয়াল করো। যে সকল শব্দে ইন প্রত্যয় থাকবে, যে সকল প্রাতিপ্রদিকের সঙ্গে বা যে সকল মূল শব্দের সঙ্গে, কি ওয়ার্ড যেটাকে আমরা বলি, মূল শব্দের সঙ্গে ইন প্রত্যয় যুক্ত হয়ে যে সকল শব্দ গঠন করবে, সেটাকে বলা হয় ইন প্রত্যয়ন্ত শব্দ। এটাকে তদ্ধিতান্ত শব্দ বলে। যাই হোক, সেটা যখন তো প্রকৃতি প্রত্যয় পড়াবো তখন আমি ওখানে ওগুলো বলবো, সে টার্মটা আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি না। তবে ইন প্রত্যয়ন্ত শব্দ হচ্ছে, এটা মনে রাখো, যে ইন প্রত্যয় যোগে আমি যতগুলো শব্দ গঠন করব, প্রত্যেকটি শব্দকে বলা হবে ইন প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয় যোগ অন্ত, প্রত্যয়ান্ত শব্দ। কারণ এই শব্দটার অর্থাৎ যেই শব্দের শেষে ইন প্রত্যয় যুক্ত হবে সেটাই ইন প্রত্যয়ান্ত শব্দ। আমি আশা করছি যে ইন প্রত্যয়ান্ত শব্দটা অন্তত তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ যে সকল শব্দের শেষে ইন প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করা হবে, এরকম যত শব্দ তুমি গঠন করবে, প্রত্যেকটি শব্দই হবে একটি ইন প্রত্যয়ান্ত শব্দ। তাহলে কি বলছে, যে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রস্বইকার হয়। তাহলে এটাকে আমি সংক্ষেপে এভাবে বলি, ওরা একটু জটিল করে বলছে, আমি এভাবে সহজ করে বলি যে সংস্কৃত
ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে যে দীর্ঘইকারটা থাকে সেটা যদি সমাসবদ্ধ শব্দ হয় তাহলে সেই দীর্ঘই বা দীর্ঘইকারটা রস্বই হয়ে যাবে। এটা হইল মোদ্দা কথা। দীর্ঘইটা কি হয়ে যাবে? রস্বই হয়ে যাবে। কোন ক্ষেত্রে? সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে। সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে এটা এরা বলছে। এটাকে আমি অন্যভাবে একটা ব্যাখ্যা দিতে পারি যে বহু বচনে গিয়ে, এটা তো এক বচন, যেমন আমি একটি শব্দ বললে তোমরা বুঝবে যে এটা যেমন সমাসবদ্ধ শব্দ, আবার এটাকে আমি বহু বচন জ্ঞাপক শব্দ বলতে পারি। তোমরা উদাহরণ দেখলেই বুঝবে। যেমন ধরো মূল শব্দ হচ্ছে গুণী। এখন গুণী শব্দটা কিভাবে হলো দেখো, আমি বলি গুণ যোগ ইন। কি হলো? গুণ যোগ ইন। ইন বানানটা কি? রস্বই দন্তন্য হসন্ত। এই ইনটা এসে কি হয়ে যায়? বাংলায় হয়ে যায় দীর্ঘই, অর্থাৎ রস্বইটা বাংলায় দীর্ঘই হয়ে যায়। গুণ যোগ ইন সমান সমান গুণী। গুণী দীর্ঘই, অর্থাৎ বাংলায় এসে এটা দীর্ঘই হয়ে যায়। সংস্কৃত ইন প্রত্যয়টা যুক্ত করলেই সেই ইনটা বাংলায় দীর্ঘই হয়ে যায়। গুণ যোগ ইন গুণী, জ্ঞান যোগ ইন জ্ঞানী, সুখ যোগ ইন সুখী, দুঃখ যোগ ইন দুঃখ যোগ ইন দুঃখী। এখন খেয়াল করো, তাহলে ইন প্রত্যয়ান্ত শব্দ অর্থাৎ কি? ইন, আমি যেই মাত্র সংস্কৃত ইন প্রত্যয়টা আমি যোগ করতেছি শব্দের সঙ্গে, তখন সেটা এক বচনের ক্ষেত্রে কি হচ্ছে? আমি যদি জ্ঞানী বলি, গুণী বলি, তখন কয় বচন বুঝাবে? কর্তৃকারকে এক বচন, সিঙ্গুলার নাম্বার, এক মানে সিঙ্গুলার নাম্বার, এক বচন। এক বচনের ক্ষেত্রে দীর্ঘইকার হয়ে যাচ্ছে। ইন প্রত্যয়টা এক বচনের ক্ষেত্রে দীর্ঘই হয়ে যাচ্ছে। আর যদি বহু বচন হয় তখন কিন্তু রস্বই হয়ে যাচ্ছে, মানে ইন প্রত্যয়টা রস্বই হয়ে যাচ্ছে। ইন প্রত্যয়টা কি হচ্ছে? রস্বই হয়ে যাচ্ছে। যেমন ধরো গুণ যোগ ইন, এটা কর্তৃকারক এক বচন, গুণী দীর্ঘই, গুণী। আর যদি আমি এটাকে যদি এটার সাথে যদি আমি বহু বচন যোগ করি, জন, গুণী যোগ জন, গুণীজন, এটা এখন বহু বচন হলো গুণীজন। এখন এই দীর্ঘইটা বাংলায় হয়ে যাচ্ছে রস্বই। এটা হলো মূল কথা। তোমরা এক বচন বহু বচন হিসাবে মনে রাখতে পারো, আমার মনে হয় এটাই সুবিধাজনক। কারণ এখানে যেই একটা লাইন তারা লিখছে এটা বেশ জটিল করেই লিখেছে। এই জটিল করে লেখা মানে এটা তোমাদের পক্ষে পাঠোদ্ধার করা খুব কঠিন ব্যাপার। তোমরা এটুকু মনে রাখো যে সংস্কৃত ইন প্রত্যয়, হ্যাঁ, কর্তৃকারকের এক বচনে দীর্ঘইকার হবে, বহু বচনের ক্ষেত্রে রস্বইকার হবে। ব্যাস শেষ। রস্বই বা রস্বইকার হবে। যদি পূর্ণাঙ্গ রূপে, স্বাধীন রূপে বা পূর্ণাঙ্গ রূপ যদি ব্যবহার করো তাহলে রস্বই, আর যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করো তাহলে রস্বইকার। যদি তুমি পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করো তাহলে দীর্ঘই, আর যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করো তাহলে দীর্ঘইকার। তাহলে এখন কিভাবে পড়বে? যে কর্তৃকারকের এক বচনে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ, হ্যাঁ, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে দীর্ঘই বা দীর্ঘইকার হবে। আর বহু বচনের ক্ষেত্রে, কর্তৃকারকের বহু বচনের ক্ষেত্রে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ রস্বই হবে, রস্বই বা রস্বইকার হবে। এটা হলো মূল কথা। এখানে তারা অনেক ঘুরিয়ে পিছিয়ে বলার চেষ্টা করেছে। তাহলে গুণ যোগ ইন গুণী, অর্থাৎ ইনটা দীর্ঘই হয়ে গেল গুণী, আর এক বচন, এটা হলো কর্তৃকারক এক বচন, আর বহু বচনে গুণীজন, ওটা রস্বই হয়ে গেছে। ওটা বহু বচনের ক্ষেত্রে রস্বই হয়ে গেছে। এভাবে মনে রাখাটাই সুবিধাজনক। প্রাণী, প্রাণ যোগ ইন প্রাণী, এটা এক বচন, প্রাণী, এটা এক বচন হিসাবে। কিন্তু বহু বচন হিসাবে যখন আমি বলবো প্রাণীবিদ্যা, তখন এটা রস্বই হয়ে যাবে। প্রাণীবিদ্যা লিখতে, হ্যাঁ, এটা রস্বই হবে, অর্থাৎ মূর্ধন্য রস্বইকার, প্রাণী। কিন্তু শুধু প্রাণী লিখতে আবার দীর্ঘইকার। ওই যে বললাম ইন প্রত্যয় এক বচনে মানে দীর্ঘিকার হয়ে যাবে, দীর্ঘিকার হয়, আর বহু বচনে রস্বইকার হয়। ইন প্রত্যয়ান্ত শব্দের কারবারটাই হচ্ছে এটা, এক বচনে দীর্ঘইকার, বহু বচনে রস্বইকার। এটাই মনে রাখবা। তারপরে মন্ত্রী, সিঙ্গুলারে মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রী দীর্ঘিকার, কিন্তু বহু বচনে যদি বলি মন্ত্রী পরিষদ,
তখন তোমাকে কিন্তু মন্ত্রীটা রস্বইকার দিয়ে লিখতে হবে। তবে এরা আবার বলছে বাংলা একাডেমি, তবে এগুলির সমাসবদ্ধ রূপে দীর্ঘইকারের ব্যবহারও চলতে পারে। তারা আবার এটাও বলে দিচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে তুমি যদি দীর্ঘইকার দিয়ে লেখো তাতেও তারা বলছে যে চলতে পারে। না না, আমরা এটা মানে এইটা কিন্তু আমরা গ্রহণ করব না। আমরা প্রথমটাই গ্রহণ করব যে সংস্কৃত ইন প্রত্যন্ত শব্দ কর্তৃকারকের এক বচনে দীর্ঘই বা দীর্ঘইকার হবে এবং বহু বচনের ক্ষেত্রে রস্বই বা রস্বইকার হবে। এটুকু আমরা মনে রাখবো। অর্থাৎ গুণী যদি লিখি তাহলে আমি দীর্ঘইকার দিয়ে লিখবো, এটা এক বচন। আর গুণীজন লিখবো, যখন আমি লিখবো তখন আমি রস্বইকার দিয়ে লিখবো, এটা বহু বচন, প্লুরাল নাম্বার। ব্যাস, এটা হলো পরিষ্কার। প্রাণী যখন লিখবো আমি দীর্ঘইকার দিয়ে লিখবো, এটা এক বচন। আর প্রাণীবিদ্যা যখন লিখবো তখন এটা সমগ্র প্রাণীকে ইনক্লুডিং করছে, বহু বচন জ্ঞাপক হিসাবে, এটা আমরা রস্বইকার হিসাবে লিখবো। মন্ত্রী বলতে আমরা একজন মন্ত্রীকে বুঝবো, সিঙ্গুলার, কাজে এটা দীর্ঘইকার দিকে লিখবো। আর মন্ত্রী পরিষদ বলতে ক্যাবিনেট বা পুরো মন্ত্রী সভাকে বোঝায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা রস্বইকার দিয়ে লিখবো। আমরা এটাকে দীর্ঘিকারের ধারে কাছে যাব না, যদিও তারা বলছে যে লিখলে চলবে, কিন্তু দরকার নাই, এত কিছু মনে রাখার আমাদের দরকার নাই। এটা আমরা এক বচনে দীর্ঘিকার, বহু বচনে রস্বইকার হবে, এটা হলো মূল কথা। আর আরেকটা নিয়ম এটার সাথে তারা অ্যাডিং করে দিয়েছে, ওই ইন প্রত্যয়ান্ত শব্দই। যে ইন প্রত্যয়ান্ত শব্দ তো আমি বলছি যে যেই শব্দগুলোর শেষে ইন প্রত্যয় থাকে, যেই শব্দগুলোর শেষে মানে অর্থাৎ ইন প্রত্যয় যুক্ত হইয়া যেই শব্দ বা ধাতুর সাথে ইন প্রত্যয় যুক্ত হইয়া যতগুলো শব্দ গঠিত হবে সব শব্দকেই আমরা বলবো ইন প্রত্যয়ান্ত শব্দ। এরা শেষে গিয়ে বলছে যে ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত বফলা প্রত্যয় এবং তা প্রত্যয় যুক্ত হলে ইকার হবে। কি হবে? ইন প্রত্যয়টা ইকার হয়ে যাবে, এটা হলো কথা। যে ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে যদি ত বফলা প্রত্যয় বা তা প্রত্যয় থাকে তাহলে এই ইনটা রস্বইকার হয়ে যাবে, এটা হলো মোদ্দা কথা। ইনটা কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। যেমন ধরো কৃতি, কৃতি হচ্ছে মূল মানে শব্দ আর কি। এটাকে যদি আমি ভেঙে ফেলে তাহলে এবার বলতে পারি কৃত যোগ ইন কৃতি, দীর্ঘই। ওই যে গুণী, গুণ যোগ ইন গুণী, সে নিয়মে এখানে আছে, একই নিয়মে এখানে বলবৎ। হ্যাঁ, কৃত যোগ ইন কৃতি। কিন্তু আমি যদি কৃতিত্ব বলি তখন কি হবে? কৃতি যোগ ত বফলা, ত বফলা মানে এটা একটা প্রত্যয়, সাফিক্স, এটা একটা প্রত্যয়, সাফিক্স। তাহলে কৃতি যোগ ত বফলা, কৃতি তো আমি লিখতেছি কয়রিকার তয় দীর্ঘইকার দিয়ে, কৃতি যোগ, কৃতি হলো শব্দ, কৃতি যোগ ত বফলা প্রত্যয় সমান সমান কৃতিত্ব। যখনই আমি ত বফলা প্রত্যয় যুক্ত করলাম তখন আর সেখানে দীর্ঘিকার না হয়ে রস্বইকার হয়ে যাচ্ছে। অর্থাৎ শেষে যদি ত বফলা, ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে যদি ত বফলা প্রত্যয় এবং তা প্রত্যয় আমরা যুক্ত করি সেক্ষেত্রে ইন প্রত্যয়টা হয়ে যাবে রস্বইকার। ইন প্রত্যয়টা কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। তাইলে কৃতি যোগ ত বফলা কৃতিত্ব, রস্বইকার। তারপরে দায়ী যোগ ত বফলা দায়িত্ব। প্রতিযোগী যোগ তা প্রতিযোগিতা, প্রতিযোগী কিন্তু দীর্ঘই, প্রতিযোগিতা, তা প্রত্যয় যোগ করেছি, কাজে এখানে ওই গয়ে রস্বইকার হয়ে যাবে, প্রতিযোগিতা। মন্ত্রী যোগ ত বফলা মন্ত্রিত্ব। সহযোগী যোগ তা সহযোগিতা, এটা মনে রাখবা। এবার আসো 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে বিসর্গ দিয়ে। বিসর্গ শব্দের শেষে 6 নম্বর নিয়মে বাংলা একাডেমি বলছে যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। একসময় আসলে আমিও লিখে আসছি, আমাদের জেনারেশনে যারা আছে তারা আমরা সবাই এই যে আমি যে এখন যে শব্দগুলো বলবো এই শব্দগুলোর শেষে আমরা বিসর্গ ব্যবহার করে এসেছি। শব্দের এখন এরাই বলছে যে বাংলা একাডেমি বলছে যে এখন আর এই যেখানে উদাহরণগুলো দিছে এই শব্দগুলোর শেষে আর বিসর্গ ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নেই। ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃ পুনঃ, প্রথমত, প্রধানত, প্রয়াত,
প্রায়শ, ফলত, বস্তুত, মূলত। এগুলার শেষে আমরা আগে বিসর্গ ব্যবহার করতাম। বাংলা একাডেমি এখন স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছে যে এই শব্দগুলোর শেষে বিসর্গ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে এছাড়া ওনারা আরও কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন বাংলা একাডেমি, যে কিছু কিছু শব্দ আছে আমরা মাঝে বিসর্গ ব্যবহার করি। তারা বলছে যে এখানে চারটি উদাহরণ দিয়েছে যে এই চারটি শব্দের ক্ষেত্রে শব্দের মাঝে বিসর্গ বর্জন করা হবে, অর্থাৎ বিসর্গ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। দেখো, এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে শব্দ মধ্যস্থ বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে। দুস্থ, দুস্থ কিন্তু তুমি দেখবা ডিকশনারি খুললে দুটো বানানই আমরা দেখেছি। দুস্থ বানানে দয় রস্যকারে পরে বিসর্গ দিয়েও লেখে, কিন্তু এরা বলছে যে দুস্থ বানানে শব্দের মাঝখানে বিসর্গের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। নিস্তব্ধ, এই শব্দের ক্ষেত্রে শব্দের মাঝখানে নিয়ের পরে বিসর্গ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। নিস্পৃহ, এরা বলছে যে নিয়ের পরে বিসর্গ ব্যবহারের প্রয়োজন নেই। নিঃশ্বাস, একসময় আমরা লিখেছি নিঃশ্বাস দন্তান্ন রস্যিকার বিসর্গ। এরা বলছে যে এই চারটি শব্দের ক্ষেত্রে মাঝখানে বিসর্গ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চারটি শব্দ কি কি? দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস। এই চারটি শব্দের মাঝখানে বিসর্গ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে তৎসম শব্দ। এবারে আসো যে আমরা অতৎসম শব্দ নিয়ে কথা বলব। অতৎসম শব্দ কি সেটা সম্পর্কে তো আগে তোমাদেরকে বলতে হবে। অতৎসম শব্দ এখানে আসলে মানে দেখতেছি যে অনেকগুলো নিয়ম। আমার মনে হয় যে আজকে, কারণ ভিডিওর লেন্থ যদি খুব বেশি বড় হয়ে যায় এক্ষেত্রে শিক্ষার্থীদের দেখার ধৈর্যও থাকে না, আবার এখানে অনেকে মোবাইল ডাটা কিনে দেখে, সেই ক্ষেত্রে ডাটাটাও খুব বেশি খরচ হয়। সেই জন্যেই আমি চাচ্ছি যে এখন থেকে আর ভিডিওটা খুব বেশি লেন্দি আমি করব না, ভিডিওগুলো আমি সংক্ষিপ্ত আকারেই রাখবো, যাতে খুব স্বল্প সময়ের মধ্যে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তা আমার মনে হয় আমি যদি অতৎসম শব্দ যদি আজকে পড়াই তাহলে ভিডিওটার লেন্থ হয়ে যাবে, এখন যেই পর্যন্ত হতে চাচ্ছে আর অনেক গুণ বড় হয়ে যাবে। তাহলে থাকুক, আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা এই মহামারী বা প্যান্ডেমিক কালে এবং এই শীতকাল, রাতে ঠান্ডা, দিনে গরম, এই অবস্থায় খুবই সতর্কভাবে থাকবে, যাতে স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয়। মনে রাখবে, তুমি সুস্থ থাকলেই তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। আর যদি অসুস্থ হয়ে যাও তাহলে তার তুমি পড়াশোনায় ভালো মনোযোগ দিতে পারবে না। তাহলে আমি পরের ক্লাসেই আশা করছি অতৎসম শব্দ নিয়ে আলোচনা করব। আজকে এখানে আমি শেষ করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে এবং ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।